বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত কাশী কবিরাজের গল্প। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট্ট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞাসা করলেই তিনি বলে ওঠেন, এই যাচ্ছি সনকপুর, রুগী দেখতে যাচ্ছি ভায়া। একদিন তিনি বললেন, এই নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, সেখান থেকে আবার শ্যামনগর যাব। সেখানেও আপনার রুগী আছে বুঝি? সব জায়গায়, কলকাতায় মাসে প্রায় আমার 2 বার যেতে হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা, দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে আমরা ধান সেদ্ধ করতেও দেখেছি। এত যদি পসার, তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি প্রায় আসে। কাশী কবিরাজকে দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলছে ব্যাগ হাতে নিয়ে। আমি ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন। তা বলি, কোথায় চললেন? বৃষ্টি তো আসছে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল। তিনি বলে উঠলেন, একটু রানাঘাট যেতাম, এই ট্রেনেই। রুগী ছিল একটা। কে রোগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তারে জবাব দিয়েছে, 3 বার 100 করতে গিয়েল। আমি বলেছি, ওসব 100 টেকশোরা আমার সঙ্গে লাগবো না, আমার মুখই 100। আমার হাসি পেল। নিজের যদি অতই গুণ, তবে দোচালায় বাস করে কেন, জঙ্গলের মধ্যে, তাও আবার? লম্বা লম্বা কথা বললে কি লোক তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান দাদা। তা খাওয়াও ভাই, বৃষ্টি এলো, একটু বসেই যাই। আপনার পসার তাহলে বেশ বেড়েছে, তাই না? বাড়বে কি ভায়া, বরাবর আছে। আমার তান্ত্রিক কবিরাজি, যে কেউ সারাতে পারবে না, তা আমি সারাবো। বলেন কি? এই জন্যই তো আমার পসার, শুধু ঝাড়ানো কারানো। ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? আরে পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়েছি, সারিয়েছি বটে। তোমরাই ইংরেজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করা জানি, ভূত মানো। এই রে, ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছালো। কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি। আমি বলে উঠলাম, যদি বলি মানি না? তা তো বলবাই। ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। চা এসেছে? তাহলে একটা গল্প শোনো, বলি, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার করে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ বছর 10 আগে হরিহরপুরে জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। তো নাম জানতেন? খুব। আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছালেন তখন তাও বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো, কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল। সেকেলে নাম করা জমিদার, মস্ত বড় দেউরি, 2-3 মহল বাড়ি। দেউরির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ এবং দোলমঞ্চ। তবে এসবই ভগ্নপ্রায়। পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অশ্বত্থের গাছ।
গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিখের গর্ত, কাঠবিড়ালির বাসা, সামনে বড় একটা আধমজা দিঘি পানায় ভর্তি। সন্ধ্যের কিছু আগে সে মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হল। আমি বলে উঠলাম, তা কি ভাব? সে তোমারে বলতে পারি না ভাইয়া, ভয়ও না আবার আনন্দও না। কেমন যেন মানে হলো এ বড্ড অপয়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু এমনি। অন্য কোথাও হয়েছে আপনার এরকম? আরও দু একবার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি শোনো না। তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বৎসর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো। রোগী কথঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাত্রে কাশী খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে বসল এবং তিনি দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত। উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গেলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বলে উঠলাম, বড় লোকের বাড়ির বন্দোবস্ত, হাজার হোক বনেদি ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরোনা চলন যাবে কোথায়? তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি। এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। কাশী খুব আশ্চর্য হয়ে গেল, এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের ঘরে সুন্দরী বধূ বললেই মনে হলো, যতটুকু দেখেছে তা থেকে। যাক, সে এসেছে কবিরাজি করতে, অত শত খোঁজ তার দরকার নেই, যে যা ভালো বোঝে তাই কর। আমি বললাম, তাও রাত তখন কত? রাত 1টার কম নয়, বরং বেশি। যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। তারপর কোদালে নদী, আর কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পারও হওয়া যায়। তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাতে পায়ে যতটুকু খোলা ধবধবে ফর্সা, আধজ্যোৎস্না রাত, আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবিশ্বাসী ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না। আপনাকে টের পেয়েছিল? কোন দিক থেকে নাচে হনহন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কাশী কবিরাজ নির্বিরোধী ভালো লোক। সে জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল, কিন্তু নানান চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এক পাশ এপাশ ওপাশ করতে লাগে। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে, ঘুমাবার জন্যে না। কাশী কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট। সে অবস্থায় তার চোখ ঘুম আসে কি করে? মিনিট খানেক পরে কাশী হঠাৎ দেখল সে বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে সে তরাক করে উঠে পড়ল। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? একদম একা, আর অত রাত। আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একেবারেই অবাক। এত রাত্রে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে, তা কখনো তো আমি দেখিও নি। কাশী কবিরাজ 7-5 ভাবছে। এমন সময় বাড়ির মধ্যে একজন ছুটে এসে বললে, শিগগিরই আসুন কবিরাজ মশাই, রোগী কেমন করছে। কাশী গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথাই নয়। যা হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল। তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউড়ির ঘরে। পরের দিনমান রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকে চলল। জমিদার বাবুর মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মশরে পড়েছিলেন। এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন।
কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার আমন্ত্রণও জানালেন। খাওয়ার ব্যবস্থা দুপুরে বেশ ভালোই হলো, মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি ইত্যাদি। কবিরাজ খুব খুশি, জমিদারবাবু বেশ প্রফুল্ল। সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না ওর। সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করলো, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো তার। কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় দেখলো কাশী কবিরাজ সেই ঘুমটা পড়া বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। বলতে কি কাশী কবিরাজ বড় বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার! এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না তার? মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট। তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকলো। আমি বললাম, আপনার ঘর? হ্যাঁ, একেবারে আমার সামনে। ঘরে আলো ছিল? বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতেই একটা হ্যারিকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘুমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে যেন সম্ভ্রমের উদ্রেক হয়, এমনই চেহারা তার। কাশী কবিরাজকে তিনি বললেন, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বলল, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কিনা? মা, আমি চিকিৎসক, রুগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব? তুমি এই রোগী বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। আপনি কি করে জানলেন যে রুগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে। সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই। আমি ওকে কিছুতেই রাখতে পারবো না। কাশীনাথ কবিরাজ তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি। সে আমতা আমতা করে বললেন, আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পরে আজ 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার এই সতীন ওকে বড় কষ্ট দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। আমি ওকে নিয়ে যাবই। কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও সে হাত জোর করে বললেন, মা, একটা কথা বলি। আমি জমিদার বাবুর আপনার স্বামীকে সব বলি। তিনি তার ছেলেকে বড় ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। বউটি বললেন, তার এ পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিকে বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজই সব বলছি তাকে, তাও খোলাখুলিভাবে। যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। আমি সে চেষ্টা করি মা। করো। এরূপ কথা বলে মূর্তিটা অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাত্রের শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিশে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা, এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিক নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না। একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনেই হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশীকে ডাকতে এলো। রোগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমন ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদারবাবুকে বললেন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন তো। আমি বললাম, বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, গোড়ার থেকে বললাম। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি এই কথা শুনে বিশ্বাস করলেন, কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি জানি, আমি এই অসুখের সময় একদিন ওকে শিয়ারে দাঁড়িয়ে থাকতে দেখেছি।
তারপরের ইতিহাসটা খুবই সংক্ষিপ্ত। জমিদার বাবু বললেন, আমি জানি ওর সৎ মা ওর ওপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো। এই সংস্রবে আর আনবো না। আমার স্ত্রীকে আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল। রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিন পর কাশী কবিরাজ পথ্য দিলে তার রোগীকে। আমি বললাম, তাহলে কি ওর মাকে আর দেখেননি? আসেননি আর আপনার কাছে? আর আসেননি। Black invention.